ওয়ালাইকুম আসসালাম। তো ভাই ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। সবাই আসছে। আমি তোমাদের একটা কোশ্চেন করে ফেলি, এর মধ্যে যদি ধরো একটা যৌগে আলফা হাইড্রোজেন নাই তাহলে সে কি বিক্রিয়া দিবে? আলফা হাইড্রোজেন না থাকলে কি বিক্রিয়া দিবে বলো। ঠিক আছে, অনেকে আসতেছে, আমি সময় নিব একটু শুরু করার জন্য। আজকে আবার তোমাদের জুম নেই আর কি, আজকে জুম নেই তো শুধুমাত্র ফেসবুক, যে কারণে আসলে হচ্ছে একটু বেশি মানুষ আসার কথা। তো একটু সময় নিন, সবাই আসুক, এরপরে হচ্ছে শুরু করব। অনেক মানুষ চলে আসছে যদিও। ঠিক আছে, প্রান্ত সব জায়গায় লিঙ্ক দেওয়া হয়েছে। আজকে আজকে আমাদের ঠিক আছে, আজকে কিন্তু জুম নাই, অনলি ফেসবুক। এবং আজকে ক্লাস ছেড়ে বের হলে তোমার লস, কারণ আজকে লাইভ শেষে ক্লাস ডিলিট করে দেব। আজকে আমরা কোনো প্ল্যাটফর্মে নেই, শুধুমাত্র ফেসবুকে আছি, কারণ আলাদা আলাদা গুগল আর জুমের জন্য দুইটা ফোন লাগে, তিনটা ডিভাইস কানেক্টেড থাকে। আজকে তিনটা ডিভাইস সামনে না থাকার কারণে একটা ডিভাইসেই লাইভটা হবে। ঠিক আছে, অনেক মানুষ চলে আসছো। তো তোমাদের কোশ্চেন করছিলাম যে আলফা হাইড্রোজেন থাকলে সেটা কি বিক্রিয়া দেয়, উত্তর হচ্ছে সেটা অ্যালডোল বিক্রিয়া দেয়, তাই না? গতকালকে দেখলাম প্রান্ত ভাই একটা ভিডিও বানাইছে, একটু র্যান্ডম ভিডিও, ওখানে বারবার একটা ব্যবহার করাচ্ছিলাম। সবাই একটু কমেন্ট সেকশনে বলবা বেদনানাশক কোনটা, বেদনানাশক কোনটা। অনেক মানুষ চলে আসছে, বেদনানাশক কোনটা সবাই বলো। ঠিক আছে, সবাই একটু লিংকটা শেয়ার করে দাও। ওকে, আচ্ছা ঠিক আছে, শুরু করছি আজকে জৈব রসায়ন তৃতীয় অংশ। ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, নিজের টাইম লাইনে একটু শেয়ার করে দাও, সবাই কষ্ট করে লাইভ চলাকালীন সময় একটু তোমার টাইম লাইনে থাকো। ঠিক আছে, ওকে। তো দেখো, আমরা আজকে পড়া শুরু করব অ্যামিন থেকে। অ্যামিন, ঠিক আছে। তো অ্যামিনের মধ্যে আমাদের যে জায়গাটা সবার আগে জানা দরকার, যে অ্যামিনের ব্যবহার তো তোমাদের একটু আগে বললাম। বেদনানাশক হচ্ছে, কমেন্টে দেখতে পাচ্ছি, বেদনানাশক হচ্ছে মরফিন, আর জীবাণুনাশক হচ্ছে টেট্রাসাইক্লিন। তো খেয়াল করো, অ্যামিনের ব্যবহারের মধ্যে কি কি বললাম। বেদনানাশক হচ্ছে মরফিন, আর জীবাণুনাশক টেট্রাসাইক্লিন। তো খেয়াল করো, এই অ্যামিন প্রস্তুত করব কিভাবে। দেখো, অ্যামিন প্রস্তুত করা যায় অ্যালকেন নাইট্রাইল থেকে। অ্যালকেন নাইট্রাইল থেকে অ্যামিন প্রস্তুত করা যায় অ্যালকেন নাইট্রাইলের বিজারণের মাধ্যমে। একটু ক্লিয়ার করব একটু পর। অ্যালকেন আইসোনাইট্রাইলের বিজারণের মাধ্যমেও অ্যামিন তৈরি করা যায়। আরেকটা তো অ্যামিনের জন্য খুব নামকরা বিক্রিয়া, ডেইলি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তাই না? তাহলে অ্যামিন তৈরির জন্য আমরা তিনটা বিক্রিয়া পড়বো। একটা হচ্ছে একটা হচ্ছে অ্যালকেন নাইট্রাইলের বিজারণ, আরেকটা হচ্ছে অ্যালকেন আইসোনাইট্রাইলের বিজারণ, আরেকটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ঠিক আছে, ওকে। তো সবাই খেয়াল করো, দাঁড়াও একটু অডিওটা একটু ঠিক করে নিই। ওকে, সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করিও। তো দেখো, অ্যালকেন নাইট্রাইলের বিজারণে, ধরো অ্যালকেন নাইট্রাইলের বিজারণ করব। অ্যালকেন নাইট্রাইলের বিজারণে তৈরি হয় হচ্ছে, অ্যালকেন নাইট্রাইলের বিজারণে তৈরি হয় 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন, তাহলে অ্যালকেন নাইট্রাইলের বিজারণে কি তৈরি হয়? 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, মাথার মধ্যে ঢুকায় নাও, অ্যালকেন নাইট্রাইলের বিজারণে তৈরি হয় 1 ডিগ্রি অ্যামিন। চলে আসতেছি অ্যালকেন আইসোনাইট্রাইল। তো অ্যালকেন আইসোনাইট্রাইলে যখন আমি বিজারণ করব, অ্যালকেন আইসোনাইট্রাইলের বিজারণে তৈরি হয় 2 ডিগ্রি অ্যামিন। মুখস্থ করো, মাথার মধ্যে ঢুকায় নাও যেভাবে পারো। তাহলে অ্যালকেন নাইট্রাইলের বিজারণে 1 ডিগ্রি অ্যামিন, অ্যালকেন আইসোনাইট্রাইলের বিজারণে 2 ডিগ্রি অ্যামিন।
আমি তোমাদের একটা কথা পড়াইছিলাম যে আইসোনাইট্রাইলের একটা ডাক নাম আছে, আইসোনাইট্রাইল একটা ডাক নাম আছে, আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল বা আরেকটা নাম আছে, সেটা সবার বলতে হবে, ঠিক আছে? তাহলে অ্যামিন তৈরির সবচেয়ে সহজ দুইটা পদ্ধতি কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। ও ভালো কথা, অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম পরীক্ষায় আসে, মনে রাখবা। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম হচ্ছে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কি বললাম? 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। আর অ্যালকাইল অ্যামিন অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে? একটু বলে দিলাম, অনুশীলনী কোশ্চেন তো ডিরেক্ট লাগবে, একটু জেনে রাখবা। অ্যালকাইল অ্যামিন অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম 2, 1, 3। অ্যালকেন নাইট্রাইলের বিজারণে তৈরি হয় 1 ডিগ্রি অ্যামিন, আর অ্যালকেন আইসোনাইট্রাইলের বিজারণে তৈরি হয় 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? কোনো সমস্যা? এই কারো কি কোনো নেট প্রবলেম হচ্ছে কিনা? আমি তো সব ঠিকঠাক দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই শার্টটা তোমাদের নিপুণ ভাইয়া কিনে দিছে, বুঝছো? তাই আবার কমেন্ট করছে ক্লাসিক শার্ট, মানে ও বুঝাইতে যাচ্ছে যে ওর চয়েস সুন্দর। ঠিক আছে নিপুণ, বলে দিলাম লাইভে, যাও খুশি। তো গেল অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন আইসোনাইট্রাইল। এরপর চলে যাচ্ছি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়া পড়াতে যে ট্রিক দিয়া আমার স্টুডেন্টরা বলে, বুঝছো, মানে তোমরা তো কম পড়তে চাও, তো আমি তো ধরো আমার প্যাটার্ন এটা, আমি ক্লাসে পড়াটা মুখস্থ করাই দিই, ক্লাসে যতটুকু পড়াই ততটুকু ক্লাসেই মুখস্থ করাই। এখন একদিন বিক্রিয়া পড়াচ্ছি, ক্লাসে ছেলেমেয়ে বলছে ভাই বিক্রিয়াও ট্রিক দিয়ে মুখস্থ করাই দেন। বললাম বিক্রিয়াও ট্রিক দিয়ে মুখস্থ করাবো? তো তারপর থেকে ঠিক আছে, তো এই একটা বিক্রিয়া হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এটা আজকে তোমার ট্রিক দিয়ে মুখস্থ করাই দিব, তুমি সারা জীবন লিখতেও পারবা, বলতেও পারবা। তার আগে সবাই কমেন্ট সেকশনে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কমেন্ট করো। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম, অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কমেন্ট করলে আমাকে পরের প্রশ্নের উত্তর দাও যে এই যে বন্ড এনসি এর আরেকটা নাম বললাম, এটা কি ছিল, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই মুস্তাফা কই, ওই নিয়ে এসো শোন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এ বি সি, মনে রাখবা এ বি সি ইকুয়াল টু 1, এ বি সি ইকুয়াল টু 1। তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমি কি মনে রাখবো? এ বি সি ইকুয়াল টু 1। এতে হচ্ছে, এটাই ঠিক যে এতে অ্যামাইড, দেখো খেয়াল করে, এতে হচ্ছে কি অ্যামাইড, বিতে হচ্ছে ব্রোমিন, আর সিতে হচ্ছে কস্টিক সোডা, মনে রাখবা সিতে কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো আবার, এ ফর অ্যামাইড, বি ফর ব্রোমিন, সি ফর কস্টিক সোডা, তিনটা দিলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যামিন। ধরো 1 ডিগ্রি অ্যামিন মিথাইল অ্যামিন লিখে দিলাম, ঠিক আছে, সহজ করে দিলাম, ঠিক আছে? তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কিভাবে মনে রাখবো? এ বি সি ইকুয়াল টু 1। আই রিপিট, এ বি সি ইকুয়াল টু 1। এ ফর অ্যামাইড, বি ফর ব্রোমিন, সি ফর কস্টিক সোডা, ঠিক আছে? মনে থাকবে। 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে একটা, ধরো 1 ডিগ্রি অ্যামিন হিসেবে ধরলাম মিথাইল অ্যামিন। তোমরা জানো মিথাইল অ্যামিন কই পাওয়া যায়? এই দেখো, মিথাইল অ্যামিন পাওয়া যায়, এই মেডিকেল পরীক্ষা আসছে কিন্তু, কেমন আসছি বলো তো? যারা আমার ছবি দেখা পছন্দ করো তারা সবাই হাততালির ইমোজি দাও। হাততালির ইমোজি, এটা আমার উৎসাহ, এটা অনুপ্রেরণা, এবং তোমাদের এই অনুপ্রেরণাতেই আমি ছবি এঁকে বহুদূর এগিয়ে যেতে চাই। তোমরা আমার পুরো নাম তো জানো না, আমার পুরো নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি পাবলো দা পিকাসো দা ময়নুল আবেদিন, এটা আমার পুরো নাম, এবং আমি অনেক ভালো ছবি আঁকি। তো এই দেখো, এটা আঁকছি মাছ, তবে এই মাছটা থেকে একটু গন্ধ আসতেছে, তাই না প্রান্ত? পচা গন্ধ। তাহলে এটা কি? পচা মাছ। তাহলে পচা মাছে কি পাওয়া যায়? উত্তর হচ্ছে পচা মাছে পাওয়া যায় মিথাইল অ্যামিন, এটা একটা প্রাইমারি অ্যামিন। এখন এই পচা মাছ দেখলে কে আসবে? পচা মাছ দেখলে কে আসবে? আমি আসবো, তুমি আসবা, নাকি অন্য কেউ আসবে? দেখি কে আসবে, দেও আমার কাছে দাও, কে আসবে পচা মাছ দেখলে? পচা মাছ দেখলে আমি তুমি কেউ আসবে না। এই যে পচা মাছ দেখলে আসবে হচ্ছে বিড়াল। দেখছো এই যে, হ্যাঁ পচা মাছ, দেখো দেখো
তাহলে পচা মাছ দেখলে কি আসবে? ক্যাট আসবে। বলো সবাই, সবাই কমেন্টে লিখো, পচা মাছ দেখলে কি আসবে? ক্যাট। বলো হ্যালো। হ্যাঁ, এই যে দেখো মাছ, এই যে পচা মাছ, ধরো ধরো ধরো। হ্যাঁ, ওরে বাবা, রেগে গেছে। তাহলে পচা মাছ দেখলে ক্যাট আসবে, মাথার মধ্যে রাখো। এই ক্যাট দেখাই দিলাম কিন্তু, ঠিক আছে? এটা আমার বিড়াল, বুঝছো, কামড়াচ্ছে। তাহলে পচা মাছে দেখে আসবে মিথাইল অ্যামিন, মানে পচা মাছে পাওয়া যায় মিথাইল অ্যামিন, আর দেখে আসবে ক্যাট। তাহলে ক্যাট মানে কি? উত্তর, ক্যাট মানে হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট। মানে এই মিথাইল অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে লাগে ক্যাট পরীক্ষা, মানে কার্বিল অ্যামিন টেস্ট। ক্যাট, তুমি কি বুঝেছো? তাহলে ক্যাট পরীক্ষা কি কাজে লাগে? মিথাইল অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে। তো কার্বিল অ্যামিন টেস্ট নিয়ে বলবো, সবাই একটু কমেন্ট সেকশনে বলে দাও। ঠিক আছে, তাহলে বলো অ্যালকেন নাইট্রাইল। ওটা আমারই বিড়াল, অনেকদিন ধরে, প্রায় 1.5 বছর ধরেই আমার কাছে মোটামুটি শান্তিতে আছে। অ্যালকেন নাইট্রাইল। তবে তোমাদের মধ্যে থেকে যদি কেউ বাংলাদেশ ফার্স্ট হইতে পারো, তাহলে আমি বিড়ালটা দিয়ে দেবো, যাও। ঠিক আছে, ওয়ান টাইম অফার। বাংলাদেশ ফার্স্ট না, ফার্স্ট সেকেন্ড থার্ড, যাও, একটা পাইলেই হলো। ওকে, তাহলে সবাই আমাকে কমেন্ট সেকশনে লিখো 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকারী পরীক্ষার নাম কি? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, অ্যালকেন নাইট্রাইল। এটা হচ্ছে অ্যালকেন নাইট্রাইল। এই অ্যালকেন নাইট্রাইলের বিজারণ করলে কয় ডিগ্রি অ্যামিন তৈরি হবে? অ্যালকেন নাইট্রাইলের বিজারণ করলে কয় ডিগ্রি অ্যামিন তৈরি হবে? ওকে, সবাইকে ঠিক মতো দেখতে পাচ্ছ? বলছে আসবে, বলছে যে পচা মাছ দেখলে নাকি খাসিয়া ভাবি আসবে। না, তোমাদের ভাবি পচা মাছ দেখলে কেন আসবে? ওকে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের কয়েকটা প্রশ্ন করলাম, এরপর সামনে আগাই। কার্বিল অ্যামিন টেস্ট। শ্যামা পারভিন আছেন, নিধিলা দেখতে পাচ্ছি, বন্যা, অ্যালেক্স, রামি, শ্যামা পারভিন, আচ্ছা, রিফাত রাফি, উষা, জিদান, শবনম মুস্তারি। ওকে, সবাই কি মোটামুটি ঠিক মতো দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে, এরপর আগাই আমি। তাহলে এই গেল হচ্ছে সবার আগে আমি অ্যামিন নিয়ে আলোচনা করতেছিলাম। তো অ্যামিনের জন্য পরীক্ষা বলছিলাম কার্বিল অ্যামিন টেস্ট। তো কার্বিল অ্যামিন টেস্টে কার্বিল অ্যামিন তৈরি হয়, একটু আগে বলে আসছি ভাইয়া। কার্বিল অ্যামিন মানে হচ্ছে আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড, অর্থাৎ এটা তৈরি হবে, তাই না? তো দেখো, কার্বিল অ্যামিন টেস্টে আসলে প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষার দেওয়ার পরে এই কার্বিল অ্যামিনটা তৈরি হয়। এখন যে বিষয়টা তোমার বোঝার দরকার, যে কার্বিল অ্যামিন টেস্ট দিয়ে তাহলে আমরা কি শনাক্ত করলাম? উত্তর হচ্ছে ভাই 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন, তাই না? তাহলে প্রাইমারি অ্যামিন শনাক্ত করার জন্য কি টেস্ট বললাম? কার্বিল অ্যামিন টেস্ট। আবার এই দেখো, এই যে আছে ক্লোরোফর্ম, তাহলে ক্লোরোফর্ম শনাক্ত করার জন্য কি টেস্ট বললাম? কার্বিল অ্যামিন টেস্ট। ঠিক আছে, তাহলে কার্বিল অ্যামিন টেস্ট দিয়ে শনাক্ত করা যায় প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম, প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম। তোমরা জানো অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে বলে হচ্ছে অ্যানিলিন। তো অনেক ক্ষেত্রে পরীক্ষায় অ্যানিলিন অপশনে থাকে, তাই 3টা কথাই মনে রাখবা, যে প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম আর অ্যানিলিন। তাহলে কার্বিল অ্যামিন টেস্ট দিয়ে কয়টা জিনিস শনাক্ত করা যায়? আমার কথার উত্তর, 3টা জিনিস শনাক্ত করা যায়, প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম আর অ্যানিলিন। পচা মাছে কোনটা পাওয়া যায়? সবাই কমেন্ট করবা, পচা মাছে কোনটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমার কার্বিল অ্যামিন টেস্ট। আশা করছি এই কার্বিল অ্যামিন টেস্টটা সবাই মোটামুটি পারবো। ঠিক আছে, এরপর দেখো, তাহলে কার্বিল অ্যামিন টেস্ট গেল। এরপর দেখো কার্বিল অ্যামিন টেস্টে তাহলে আমি কি কি শনাক্ত করতে পারছি? প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন আর হচ্ছে ক্লোরোফর্ম। এখন দেখো এই ক্লোরোফর্ম কি করে? ক্লোরোফর্ম দিয়ে আমরা, তো তোমরা জানো, কাউকে অজ্ঞান করার কাজে অনেকে ক্লোরোফর্ম ব্যবহার করে থাকে, বুঝছো? তো একবার কি হলো, আমার তোমাদের ভাবি, খাসিয়া ভাবি, সে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘর বাঁধছে, মানে সে আমার সাথে থাকছে না। তো আমি খুব হতাশ হলাম যে তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবা। আমি হতাশ হয়ে ক্লোরোফর্ম নিয়ে গেলাম, ক্লোরোফর্ম নিয়ে ওর মুখে চেপে ধরলাম, চেপে ধরে ওরে ধরে নিয়ে আসতেছি। এরপর নিয়ে গেলাম,
আমার বন্ধুদের কাছে যে বিয়ে দিয়ে দাও আমাকে ওর সাথে। আমার বন্ধুরা ওরে পানি টানি দিল, কিন্তু ও উঠলো না। তারপর পালস ধরে দেখে যে ওর পালস টালস কিছু নাই, ওর ভাইটালস কিছু নাই, ও মরে গেছে। পরে বুঝলাম যে তখন থেকে আমি বিধবা হয়ে গেলাম। না, বিধবা না, কি বলে প্রান্তটারে, বিপদ না, কি বলে, বউ মরে গেলে আবার, আচ্ছা সধবা হয়ে গেলাম, যাও না, বিধবা হয়ে গেলাম, যা হইছে হইছে। এখন দেখো, তো এই ক্লোরোফর্ম ওই সময় কি হইলো, এই ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে, ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে তৈরি করলো ফসজিন গ্যাস। কি হয়েছে, সমস্যা হচ্ছে কোনো? ওকে, ঠিক আছে। তাহলে কি বললাম, লাইনটা সবাই খেয়াল করো, যে ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে তৈরি করে ফসজিন গ্যাস। ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে কি তৈরি করে, ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2। এটা মোটামুটি মানুষের মৃত্যুর কারণ। তাহলে মানুষের মৃত্যুর কারণ কোনটা বললাম, ফসজিন গ্যাস, যেটা ক্লোরোফর্ম তৈরি করে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে। খেয়াল করো একটা বিষয়, এই ফসজিন গ্যাস যদি আমি দূর করতে চাই তাহলে আমাকে জাস্ট ব্যবহার করতে হবে 1% ইথানল। তাহলে আজকে যে আমি বিধবা, আমি কার জন্য বিধবা? উত্তর হচ্ছে ফসজিন গ্যাসের জন্য। আর এই ফসজিন গ্যাস দূর করতে আমি কি ইউজ করতে পারতাম, 1% ইথানল। ফসজিন গ্যাস দূর করতে আমি কি ইউজ করতে পারতাম, 1% ইথানল। তাহলে ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে কি তৈরি করে, ফসজিন গ্যাস তৈরি করে। আর ফসজিন গ্যাসই মানুষের মৃত্যুর কারণ। এই ক্লোরোফর্ম শনাক্ত করার জন্য আমি কি পরীক্ষা করব, কার্বিল অ্যামিন টেস্ট। ক্লোরোফর্ম শনাক্ত করার পরীক্ষার নাম হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট, ঠিক আছে? ওকে, তাহলে সবাইকে প্রশ্ন করে উত্তর দিয়ে ফেলো। না, ভিডিও ভাই ক্লিয়ার আছে, বাড়তেছে না তো? ওকে, সবাই আমার কোশ্চেনের উত্তর দাও। ফসজিন গ্যাসের সংকেত কি, ফসজিন গ্যাসের সংকেত কি, ঠিক আছে? ফসজিন গ্যাসের সংকেত কি? এই অনলাইন ক্লাসের লিংক কয়েকজন চাচ্ছে, প্রান্ত মেসেঞ্জার গ্রুপটা একটু চেক করো, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, সবাই আমার পরের প্রশ্নের উত্তর দাও। ফসজিন গ্যাস দূর করার জন্য কয় পার্সেন্ট ইথানল ইউজ করতে বলছি? ফসজিন গ্যাস দূর করার জন্য কয় পার্সেন্ট ইথানল ইউজ করতে বলছি? ফসজিন গ্যাসের সংকেত অ্যালেক্স রানী, ফাহিম ফয়সাল, তামিমা ইসলাম, স্নেহা, মুনিয়া, ইস্পা, অনেকে আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাহলে এই গেল হচ্ছে ফসজিন গ্যাস। ক্লাস কি শুরু হয়েছে কিনা? এই গ্রুপেও শেয়ার দেওয়া হয়নি প্রান্ত, না ফেসবুক গ্রুপে শেয়ার হয়নি, ওইখানে এই সবাই খুঁজতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এই করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই 1% দিলে আমাদের হচ্ছে এই ফসজিন গ্যাসটা দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর দেখো, টেলিগ্রাম দেওয়া হয়েছে? ওকে, এরপর দেখো, সামনে যাই পরের টপিকে। ভাই তাহলে অ্যামিন নিয়ে মোটামুটি আমরা একটা আইডিয়া কিন্তু করে ফেলছি। তোমরা একটু অ্যামিনের ক্ষারধর্মিতার কর্মের ক্ষেত্রে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি এর মধ্যে কোনটার ক্ষারধর্মিতা সব থেকে কম, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে বলবা, যে অ্যামিনের ক্ষারধর্মিতা কার ক্ষেত্রে সব জায়গায় সব থেকে কম, এটা একটু সবাই বলবা। আরেকটা কোশ্চেন বলবা, অ্যালকেন আইসোনাইট্রাইল এর যদি বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তাহলে কয় ডিগ্রি অ্যামিন তৈরি হবে? অ্যালকেন আইসোনাইট্রাইলের বিজারণে কয় ডিগ্রি অ্যামিন তৈরি হবে, এটা একটু সবার বলতে হবে, ঠিক আছে? 2টা প্রশ্ন করলাম, 2টা প্রশ্নের সবাই উত্তর দিয়ে ফেলো। এরপর আমরা অ্যামিনের পরে, আচ্ছা তোমাদের আগের দিন পড়াইছিলাম মনে আছে না, অ্যালকোহল আর ইথার পৃথক করছি কোন পরীক্ষা দিয়ে, PCl5 পরীক্ষা, মনে আছে? অ্যালকোহল যে ছিল সে HCl তৈরি করতে পারে, কিন্তু ইথার HCl তৈরি করতে পারে না, ঠিক আছে? একটু বলে দিলাম আর একটু রিওয়াইন্ড করে দিলাম, মনে করাই দিলাম যাতে ভুল না হয়, ঠিক আছে? এবার আমরা একটু অ্যালডিহাইড কিটোনের দিকে যাব। ওকে, তো আমরা এখন কার্বনিল যৌগতে যাব, খেয়াল করো সবাই। তাহলে কার্বনিল যৌগ খেয়াল করো, কার্বনিল যৌগ কাকে কাকে বলা হয়? সবাই আমরা জানি কার্বনিল যৌগ বলা হয় হচ্ছে অ্যালডিহাইড
অথবা কিটোন। তাহলে অ্যালডিহাইড আর কিটোনকে একসাথে কি যৌগ বলা হয়? কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ, ঠিক আছে। অ্যালডিহাইড আর কিটোনকে একসাথে বলা হয় কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগে আগেই বলছি sp2 সংকরায়ন দেখা যায়। এরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক সংযোজন, এগুলো একটু মনে রাখবা যে ঠিক আছে, sp2 সংকরায়ন দেয়, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এই কার্বনিল যৌগের ক্ষেত্রে আমাদের সবার আগে মনে রাখতে হবে, অ্যালকেন তোমাদের তো প্রস্তুতি তো মনেই আছে যে হ্যাঁ ভাইয়া, অ্যালকেনের জারণ যখন করছিলাম তখন তৈরি হয়েছিল অ্যালকোহল। অ্যালকোহল 3 প্রকার ছিল, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি থেকে হয়েছিল অ্যালডিহাইড, 2 আর 3 থেকে হয়েছিল কিটোন। তাহলে এগুলো কিন্তু তুমি তৈরি করতে পারো, তাই না? বলো, এই অ্যালডিহাইড কিটোন থেকে ছিল কার্বক্সিলিক অ্যাসিড। বারবার বলছি এটা, আমি 2 ক্লাসে রিপিট করলাম আজকে। এই কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতক ছিল অ্যাসিড ক্লোরাইড, তাই না? এই অ্যাসিড ক্লোরাইড থেকে যখন অ্যালডিহাইড বানানো যায়, এটা ছিল রোজেনমন্ড বিজারণ, মনে আছে? তাহলে দেখো, এই অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুতির একটা পদ্ধতির নাম হচ্ছে রোজেনমন্ড বিজারণ। অ্যালডিহাইড একটা প্রস্তুতি হচ্ছে রোজেনমন্ড বিজারণ, ঠিক আছে। ওকে, সামনে রোজা আসতেছে, কে কে সবগুলা রোজা থাকবা তারা হ্যালো বলো। ওকে, রোজেনমন্ড বিজারণে কি ছিল মনে আছে? প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট 144। বলো তো এই তিনটার মধ্যে প্রভাবক বিষ কোনটা? প্রভাবক বিষ, মনে রাখবা, প্রভাবক বিষ, প্রভাবক বাস। প্রভাবক বিষ, প্রভাবক বাস। কি হয়েছে? অনেকে ডাটা দিয়ে ক্লাস করতেছে। ওকে, এত মানুষ লাইভে, তারপরে অনেকের সমস্যা হচ্ছে, তাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখো, যেটা বলতেছিলাম, বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট 144, এই প্রভাবক বিষ ছিল বেরিয়াম সালফেট। তো এই অ্যালডিহাইড আর কিটোন এই দুইটাকে একসাথে শনাক্ত করার জন্য, অ্যালডিহাইড আর কিটোন এই দুইটাকে একসাথে শনাক্ত করার জন্য আমরা ইউজ করি 2,4-DNP টেস্ট। বলো কি ইউজ করি বললাম? 2,4-DNP টেস্ট, মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট। এই 2,4-DNP টেস্ট করলে হলদে কমলা কালার পদক্ষেপ পাওয়া যায়, ঠিক আছে। কি কালার পদক্ষেপ পাওয়া যায়? হলদে কমলা। তাহলে অ্যালডিহাইড বা কিটোন শনাক্ত করার জন্য কি টেস্ট? 2,4-DNP টেস্ট। এখানে পদক্ষেপ পেলাম হলদে কমলা কালারে, খেয়াল করো। আর এই অ্যালডিহাইড আর কিটোনকে যখন আমি পৃথক করব, তখন আমার জন্য আছে টলেন বিকারক পরীক্ষা। 10% সিলভার নাইট্রেট দ্রবণ, বুঝছো? অ্যামোনিয়া যুক্ত 10% সিলভার নাইট্রেট দর্পণকে বলে হচ্ছে টলেন বিকারক দ্রবণকে। তাহলে অ্যামোনিয়া যুক্ত 10% সিলভার নাইট্রেট, এটা হচ্ছে টলেন বিকারক। মনে রাখবা, টলেন 10, টলেন 10। তাহলে টলেন বিকারক কত পার্সেন্ট? 10% সিলভার নাইট্রেট, ঠিক আছে। এরপরে দেখো আছে ফেলিং দ্রবণ। কি দ্রবণ? ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ মানে ফিল করা। তোমার ফিলিং আছে কার জন্য? মনে রাখবা, এই যে তোমাদের প্রান্ত ভাইয়ার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রিচি, তো ওর ফিলিং আছে রিচির জন্য। তো এই ফেলিং দ্রবণ হচ্ছে রচিলি লবণ। ফেলিং দ্রবণ কি? রচিলি লবণ, রচিলি, ঠিক আছে। রচিলি লবণ কি বলতো? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এটা একটু মনে রেখো, ঠিক আছে, মাথার মধ্যে রেখো যে ফিলিং দ্রবণের মধ্যে কি আছে? রচিলি লবণ আছে। ওকে, তো ঠিক আছে। যদি কেউ চাও যে না ভাইয়া, এই তোমরা জানো এই রচিলি কে? রচিলি হচ্ছে আমার মেয়ের নাম। আমার মেয়ের নাম রাখবো রচিলি। তখন আমার মেয়ে কোথাও গেলে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নামের মানে কি, ও তখন বলবে আমার নামের মানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এটা ভাব আসবে নামের মধ্যে। দেখো, তাহলে ফিলিং দ্রবণ বললাম রচিলি লবণ, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া যুক্ত 10% সিলভার নাইট্রেট দ্রবণ। তাহলে টলেন বিকারক কি? অ্যামোনিয়া যুক্ত 10% সিলভার নাইট্রেট দ্রবণ। ফিলিং দ্রবণ হচ্ছে রচিলি লবণ বা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, ঠিক আছে। আরেকটা হচ্ছে সিফ ক্ষারক পরীক্ষা। সিফ ক্ষারক পরীক্ষা মনে রাখবা, টলেন বিকারক পরীক্ষা দেয় কে? উত্তর অ্যালডিহাইড। ফিলিং দ্রবণ পরীক্ষা দেয় কে? উত্তর অ্যালডিহাইড। আর সিফ ক্ষারক পরীক্ষা দেয় কে? এটার উত্তরও অ্যালডিহাইড। টলেন বিকারক, ফিলিং দ্রবণ, সিফ ক্ষারক সবগুলো পরীক্ষাই অ্যালডিহাইড দেয়, ঠিক আছে। টলেন বিকারক কত পার্সেন্ট সিলভার নাইট্রেট? উত্তর 10%। সবাই কমেন্ট সেকশনে বলে ফেলো টলেন বিকারক কত পার্সেন্ট সিলভার নাইট্রেট দ্রবণ, ঠিক আছে। এরপর আমাকে বলো কার্বনিল যৌগের সংকরায়ন কি? কার্বনিল যৌগের সংকরায়ন কি? ঠিক আছে,
কার্বনিল যৌগের সংকরায়ন কি? ওকে, তাহলে আমাকে একটু সবাই কমেন্ট সেকশনে বলে ফেলো যে অ্যালডিহাইড আর কিটোন পৃথক করার জন্য আমি কয়টা পরীক্ষার কথা বলছি বলো তো? 3টা, তাই না? টলেন, ফেলিং, সিফ। এর মধ্যে ফেলিং দ্রবণ পরীক্ষা কে দিবে, অ্যালডিহাইড না কিটোন? তো যেটা বলতেছিলাম, টলেন বিকারক পরীক্ষায় অ্যালডিহাইড যখন দেয় তখন সিলভার দর্পণ তৈরি হয়। কি দর্পণ তৈরি হয় বললাম? সিলভার দর্পণ তৈরি হয়, ঠিক আছে। ফেলিং দ্রবণ পরীক্ষায় কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়ে। কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়ে, এটা একটু মনে রেখো যে সিলভার দর্পণ পাওয়া যায় টলেন বিকারক পরীক্ষায়, আর লাল অধক্ষেপ পাওয়া যায় ওই যে বললাম যে তোমার প্রান্ত ভাইয়া যখন তার ওই পছন্দের মেয়ের জন্য ফিলিং আছে যার জন্য তাকে বিয়ে করবে, তখন লাল শাড়ি পরায় বিয়ে করবে। কি শাড়ি? লাল শাড়ি, ঠিক আছে। প্রান্ত, কি শাড়ি পরায় বিয়ে করবা? পিঙ্ক শাড়ি পরে কি বিয়ে হয় নাকি? আমি ভাবছি যে হচ্ছে, ঠিক আছে। সবাই তাহলে আমার প্রশ্নের উত্তর দিয়ে ফেলো দেখি। ওকে, অ্যালডিহাইড লিখছে অনেকে, দেখতে পাচ্ছি। ওকে, এই অনেকে রেকর্ডেড চাচ্ছে, রেকর্ডেড নিয়ে বলছে, কাই নাকি? সমস্যা নাই, দেখি, ভাববো নি, আগে ক্লাস শেষ করি। তাহলে এই পর্যন্ত আমরা সবাই মোটামুটি পারবো, তাই না? তাহলে এই ভালো কথা, একজন ভিলেন আছে, এই দেখ, ফর্মিক অ্যাসিড, বুঝছো? ফর্মিক অ্যাসিডের মধ্যে দেখো অ্যাসিড মূলত অবশ্যই আছে। তোমরা জানো যে কার্বক্সিলিক অ্যাসিড এটা একটা অ্যাসিড। তো তো কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করার জন্য 5% সোডিয়াম বাইকার্বনেট টেস্ট করা হয়। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করার জন্য কি টেস্ট করা হয়? 5% সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। তোমরা জানো কারো হাতে বা কারো শরীরে যদি অ্যাসিড বা ক্ষার পড়ে, তাও তার বডিতে 5 অ্যাসিড পড়ে আর কি, সরি, যদি কারো বডিতে অ্যাসিড পড়ে তাহলে সেখানে 5% সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয়, ঠিক আছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করার জন্য কয় পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা বললাম? 5% সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। আবার বলো কয় পার্সেন্ট? 5%, ঠিক আছে। সবাই কমেন্ট সেকশনে লিখে দাও কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করার জন্য কতটুকু সোডিয়াম বাইকার্বনেট দিতে হয়, কত পার্সেন্ট। তো দেখো, এই কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু এর আছে, তাই 5% সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা দেয়। আবার দেখো, একটু অ্যালডিহাইডের মতো ভাইবোর মধ্যে আছে না, তাই ও যে টলেন বিকারক পরীক্ষা দেয়, এটা কোনো কথা? তাহলে ফর্মিক অ্যাসিড 5% সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষাও দেয়, টলেন বিকারক পরীক্ষাও দেয়, কিন্তু ও তো অ্যালডিহাইড না, ও কিটোনও না, তাই না? যেহেতু অ্যালডিহাইড কিটোনও কিচ্ছু না, তাই ও 2,4-DNP টেস্ট দিতে পারে না। এই মাথার মধ্যে ঢুকায় রাখো। তাহলে যে জিনিসটা বললাম, ফর্মিক অ্যাসিড কত পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট? উত্তর 5% সোডিয়াম বাইকার্বনেট। আমি রিপিট করছি, ফর্মিক অ্যাসিড কত পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট? 5% সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা দেয়, মানে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তের পরীক্ষায় 5% সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। আর ফর্মিক অ্যাসিড এর পাশে অ্যালডিহাইড মূলক থাকার কারণে টলেন বিকারক পরীক্ষা দেয়, অ্যালডিহাইডের মতো থাকার কারণে, অ্যালডিহাইড তো নাই ওর মধ্যে, তাই না? আর এর পাশে খেয়াল করো, তাহলে ও কি দিতে পারে না? উত্তর 2,4-DNP টেস্ট দিতে পারে না। ফর্মিক অ্যাসিড 5% সোডিয়াম বাইকার্বনেটও দেয়, টলেন বিকারকও দেয়, বাট 2,4-DNP টেস্ট দিতে পারে না। মাথার মধ্যে ঢুকায় রাখো। সবাই আমাকে বলে ফেলো, ফেলিং দ্রবণ পরীক্ষায় কি কালারের অধক্ষেপ পাওয়া যায়? ফেলিং দ্রবণ পরীক্ষায় কি কালারের অধক্ষেপ পাওয়া যায়? আর সিফ ক্ষারক এই পরীক্ষাটা হচ্ছে কে দেয়, অ্যালডিহাইড না কিটোন? সিফ ক্ষারক পরীক্ষা কে দেয়? ওকে, চলো এরপর যাই। তারপর আমরা সরাসরি একটু সবাই গ্লিসারিনের দিকে যাব। গ্লিসারিন, চলো, গ্লিসারিন, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, তবে হ্যাঁ তোমাদের শর্টের বাইরের টপিক, কিন্তু পারতে হবে কারণ ডেইলি পরীক্ষায় আসবে। খেয়াল করো, CH2OH বন্ড, এটা হচ্ছে গ্লিসারিন, তাই না? বলো, এই গ্লিসারিন তৈরি করার 3টা পদ্ধতি আছে। গ্লিসারিন তৈরি করার 3টা পদ্ধতি আছে, খেয়াল করো। একটা হচ্ছে তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, আরেকটা হচ্ছে তেল বা চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ, আরেকটা হচ্ছে প্রোপিন থেকে। তাহলে গ্লিসারিন তৈরি কয়টা পদ্ধতি বললাম? 3টা। কি কি? তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ,
তেল বা চর্বির অম্লীয় আর্দ্র বিশ্লেষণ প্রোপিন থেকে। ফর্মিক অ্যাসিড কোন পরীক্ষাটা দিতে পারে না? টলেন বিকারক পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা, নাকি 2,4 ডিএনপি টেস্ট? কোনটা দিতে পারে না? কোনটা দিতে পারে না? তোমরা জানো সাকিব আল হাসান নাকি ইউএসএ ক্রিকেট দল থেকে মনে হয় প্রস্তাব পাইছে, ও মনে হয় আমেরিকা ক্রিকেট দলের হয়ে খেলা শুরু করবে, বুঝছো? সাকিব আল হাসানের ভক্ত কেউ আছো? আচ্ছা, না, আমি সাকিবের বড় ফ্যান সব সময়ের জন্য। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি যে জিনিসটা বললাম, এইটা গ্লিসারিন, তাই না? গ্লিসারিনের পুরো নামটা কি বলতো? আরেকটা নাম প্রোপেন 1,2,3 ট্রাইওল। কি বললাম? প্রোপেন 1,2,3 ট্রাইওল বা গ্লিসারল। ঠিক আছে, পলিহাইড্রিক অ্যালকোহলও বলে। এর ব্যবহার মূলত সবকিছুতে ময়শ্চারাইজার হিসাবে। তাহলে জাতীয় ময়শ্চারাইজার কোনটা? উত্তর গ্লিসারিন। জাতীয় ময়শ্চারাইজার কোনটা? গ্লিসারিন। মাথার মধ্যে ঢুকায় নাও। তেল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, তেল বা চর্বির অম্লীয় আর্দ্র বিশ্লেষণ প্রোপিন থেকে। তেল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, তেল বা চর্বির অম্লীয় আর্দ্র বিশ্লেষণ আর প্রোপিন থেকে। ঠিক আছে, তাহলে গ্লিসারিনের প্রাইমারি কথাবার্তা বললাম। এবার দেখো, ধরো তেল বা চর্বির সাথে যখন ক্ষার দেওয়া হয় তখন তো সাবান তৈরি হয়। সাবানায়ন বিক্রিয়া তোমরা ছোটবেলাতে পড়ে আসছো। এর সাথে এই সাবানায়ন বিক্রিয়ার ভালো করে খেয়াল করো, উপজাত হিসাবে যেটা তৈরি হয় ওটাকে তোমরা ডিরেক্ট গ্লিসারিন বললেও গ্লিসারিন না বলে বলা উচিত স্পেন্ট লাই। কি নাম বললাম? স্পেন্ট লাই, যার মধ্যে 3 থেকে 5% গ্লিসারিন থাকে। তাহলে স্পেন্ট লাই এর মধ্যে কয় পার্সেন্ট গ্লিসারিন থাকে? উত্তর 3 থেকে 5% গ্লিসারিন থাকে। তাহলে স্পেন্ট লাই এর মধ্যে কতটুকু গ্লিসারিন থাকে বলছি? 3 থেকে 5%। ঠিক আছে, এই স্পেন্ট লাই এর মধ্যে দিয়ে দিব ফিটকিরি। কি দিয়ে দিব বললাম? ফিটকিরি। ফিটকিরি হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। ফিটকিরির সংকেত কি বললাম? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি দেওয়ার পর তৈরি হবে 80% গ্লিসারিন। 80% গ্লিসারিন। তাহলে আমি আবারও বলি, তাহলে হচ্ছে প্রথমেই বললাম সাবানায়ন বিক্রিয়ায় কি তৈরি হয়? উত্তর হচ্ছে স্পেন্ট লাই। স্পেন্ট লাইয়ে কত পার্সেন্ট গ্লিসারিন আছে? 3 থেকে 5%। এই স্পেন্ট লাইয়ের মধ্যে কি দিলাম? ফিটকিরি। ফিটকিরির সংকেত হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। আমি রিপিট করছি, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি দেওয়ার পর কি তৈরি হবে? 80% গ্লিসারিন। এই 80% গ্লিসারিনের মধ্যে আমি দিব হচ্ছে সক্রিয় কয়লা। দেওয়ার পর 100% গ্লিসারিন তৈরি হবে। হ্যাঁ, 100% গ্লিসারিন তুমি কিভাবে বুঝবা? এর আপেক্ষিক গুরুত্ব দেখে। আপেক্ষিক গুরুত্ব কত? 1.26। 100% গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব কত? 1.26। তাহলে খেয়াল করো, সাবানায়ন বিক্রিয়ায় উপজাত হিসাবে তৈরি হয় স্পেন্ট লাই। স্পেন্ট লাইয়ে কত পার্সেন্ট গ্লিসারিন আছে? 3 থেকে 5%। এই স্পেন্ট লাইয়ের মধ্যে কি দিলাম? ফিটকিরি। ফিটকিরি দিলে কি তৈরি হবে? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি দেওয়ার পর কত পার্সেন্ট গ্লিসারিন বললাম? 80% গ্লিসারিন। তার মধ্যে দিলাম সক্রিয় কয়লা, তৈরি হয়ে গেল 100% গ্লিসারিন। ঠিক আছে, এইটুকু আমরা মাথার মধ্যে রাখবো। আশা করছি এই জায়গায় আর ভুল হবে না। ওকে, তাহলে দেখো গ্লিসারিনে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা হয় গ্লিসারিন। ওকে, প্রোপেন 1,2,3 ট্রাইওল। আচ্ছা, পারবো না সবাই বলতে? সবাই আমাকে বলো 100% বিশুদ্ধ গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব কত? 100% বিশুদ্ধ গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব কত? ঠিক আছে, পরের প্রশ্ন বলবা ফিটকিরিতে। ফিটকিরিতে কত অণু পানি আছে? ফিটকিরিতে পানি কতটুকু আছে? ফিটকিরিতে পানির পরিমাণ কত? একজন ক্লাস শেষে গান শুনতে যাচ্ছে, পারবে, আসছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ময়শ্চারাইজার হিসাবে কোনটা ব্যবহৃত হয়? ময়শ্চারাইজার হিসাবে কোনটা ব্যবহৃত হয়? এবার দেখো, গ্লিসারিনের একটা শনাক্তকারী পরীক্ষা আছে, নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট।
এই সবার কমেন্ট পড়বো, সবাই এই জিনিসটা কমেন্ট করে বলো। সবাই বলবা যে ফিটকিরি দেওয়ার পর কত পার্সেন্ট গ্লিসারিন পাবো, ফিটকিরি দেওয়ার পর কত পার্সেন্ট গ্লিসারিন পাবো। নিলয় আছে, খাজ্জাতুল কোবরা, তামান্না, শ্যামা, নাতাশা কবির, ওকে, ইস্পা, পারভেজ, সাদিয়া, মন্দিরা, উৎস, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এরপরে আগাই। তো অ্যাক্রোলিন টেস্ট, এই দেখো, এই যে হচ্ছে গ্লিসারিন। এই অ্যাক্রোলিন টেস্ট আসলে কি? উত্তর হচ্ছে এটা একটা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, এই যে এটা হচ্ছে, দেখো এই তো, এটা হচ্ছে গ্লিসারিন। এই গ্লিসারিনের মধ্যে আমি পটাশিয়াম বাইসালফেট দিব 2 অণু পানি বের করার জন্য। কয় অণু পানি? 2 অণু পানি বের করার জন্য দিব। এই 2 অণু পানি অপসারণ হওয়ার পর যা থাকবে সেই জিনিসই হচ্ছে অ্যাক্রোলিন। সবাই খেয়াল করো, ধরো এই যে, এই দেখো, এই যে 1 অণু পানি কিন্তু বের হয়ে গেল। আর সহজ করার জন্য এখান থেকে নিচ্ছি, যদিও এই দুইটা যায় না। এই যে ধরো এই আর 1 অণু পানি বের হয়ে গেল, 2 অণু পানি বের করে দিলাম। গ্লিসারিনের মধ্যে পটাশিয়াম বাইসালফেট দিয়ে 2 অণু পানি বের করে দিলাম। এই টেস্টের নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। কি নাম বললাম? অ্যাক্রোলিন টেস্ট। খেয়াল করো সবাই আমার দিকে। তো এই অ্যাক্রোলিন টেস্টে 2 অণু পানি বেরোনোর পর কি থাকে দেখো, CH2 ডাবল বন্ড CH বন্ড CHO, যেটাকে তুমি বলতে পারো প্রোপ 2 in 1L, বা ধরো 2 প্রোপিন 1L। অনুশীলনীতে এটা দেওয়া আছে, তো এইভাবেই পড়ো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখো গ্লিসারিন থেকে আমি যদি 2 অণু পানি অপসারণ করি, সেটাই হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। এই যে 2 প্রোপিন 1L, এরই ডাকনাম অ্যাক্রোলিন। এখানে পচা মাছের মতো গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, আমাকে একটা কথা বলো, পচা মাছের গন্ধ আমরা কোন অ্যামিনে পাইছিলাম? পচা মাছের গন্ধ কোন অ্যামিনে পাইছিলাম বলো? উষা জেদান, তোমার উত্তর দেখলাম ভাইয়া। ঠিক আছে, কে কোন জায়গা থেকে বলতেছো সবাই একটু লিখো তো, তোমার লোকেশন কোথা থেকে। ঠিক আছে, ওকে। এরপর চলো, তাহলে আমি বললাম অ্যাক্রোলিন টেস্ট কার জন্য করব? উত্তর হচ্ছে গ্লিসারিনের জন্য করব অ্যাক্রোলিন টেস্ট। ঠিক আছে, ময়েশ্চারাইজার হিসেবে কোনটা ইউজ করা হয়? উত্তর হচ্ছে গ্লিসারিন। ওকে, সবাই তাহলে আমাকে বলে ফেলো গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি? গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি? আর অ্যাক্রোলিন টেস্টে কি ব্যবহার করা হয় সাথে? অ্যাক্রোলিন টেস্টে কি ইউজ করা হয় এটা একটু বলবো সবাই। ঠিক আছে, ওকে। এরপর অ্যাক্রোলিন টেস্টের পরে চলে যাব হচ্ছে ফেনলে। ফেনল, আজকে দিনের লাস্ট টপিক হচ্ছে ফেনল। খেয়াল করো সবাই আমার দিকে। ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড, তাহলে কার্বলিক অ্যাসিডের ডাকনাম হচ্ছে ফেনল। তাহলে ফেনল কার ডাকনাম বললাম? কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, এই কার্বলিক অ্যাসিড হচ্ছে সাপ তাড়াতে ইউজ করা হয়। তোমরা জানো যে কার্বলিক অ্যাসিড যদি তুমি ব্যাগে করে নিয়ে যাও, তাহলে তোমার বন্ধুরা, এই যে তোমার ফ্রেন্ডরা যারা আছে, এরা কখনো কিন্তু তোমার সামনে আসবে না, বুঝছো? তো ফেনলের আরেক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, এটা সাপ তাড়াতে ইউজ করা হয়। ফেনল তৈরির জন্য দুইটা খুব কমন বিক্রিয়া আছে, খুব বেশি লাগে না, শর্ট সিলেবাসের বাইরের টপিক, তো আমরা খুব ডিটেইলড পড়বো না, যেটা লাগে সেটুকু পড়বো। কিউমিন পদ্ধতি আর ডাউ পদ্ধতি। কিউমিন পদ্ধতিতে বেনজিন থেকে 2 ধাপে ফেনল তৈরি করা হয়, ডাউ পদ্ধতিতে 3 ধাপে ফেনল তৈরি করা হয়, এটা বেনজিন থেকে। ঠিক আছে, কিউমিন পদ্ধতিতে ইউজ করা হয় ফসফরিক অ্যাসিড 30 এটিএম চাপ, আর ডাউ পদ্ধতিতে ইউজ করা হয় আয়রন 250 এটিএম চাপ। এটুকু একটু মাথার মধ্যে রাখো, পরীক্ষা অনেক সময় আসে। কিউমিন পদ্ধতিতে কোন প্রভাবক ইউজ করা হয়? উত্তর হচ্ছে ফসফরিক অ্যাসিড, চাপ হচ্ছে 30 এটিএম। এপাশে ডাউ পদ্ধতিতে প্রভাবক হচ্ছে আয়রন, চাপ 250। মুখস্থ করো, ডাউ আয়রন 250, ডাফে, ডাফে মনে রাখবা 250। তাহলে ডাউ পদ্ধতিতে আয়রন 250, আর কিউমিন পদ্ধতিতে ফসফরিক অ্যাসিড, এই যে 3 3 মানে মনে রাখবা 30, এমনি মনে রাখবা 30 এটিএম। ঠিক আছে, তাহলে কিউমিন পদ্ধতিতে
ফসফরিক অ্যাসিড কত এটিএম 30 এটিএম, ডাউ পদ্ধতিতে আয়রন কত এটিএম 250 এটিএম। ঠিক আছে, দেখো এই আমার ফেনল, এই ফেনলের দুইটা বিক্রিয়া আছে, ফেনলের দুইটা খুব নামকরা বিক্রিয়া আছে, বুঝছো? এই দুইটা বিক্রিয়া না পারলে তোমার ক্যারিয়ার শেষ। খেয়াল করো, একটা হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া, আর একটা হচ্ছে কোপ বিক্রিয়া। কি বললাম? রাইমার টাইমেন বিক্রিয়া আর কোপ বিক্রিয়া। এই রাইমার টাইমেন বিক্রিয়ায় তৈরি হয় স্যালিস্যালডিহাইড। রাইমার টাইমেন বিক্রিয়ায় তৈরি হয় স্যালিস্যালডিহাইড। মনে রাখবা, এই রাইমার টাইমেন বিক্রিয়ার তাপমাত্রা 60 থেকে 70। এই জায়গাটা কিন্তু খুব কঠিন। তাহলে ফেনলের একটা বিক্রিয়া হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া। এই রাইমার টাইমেন বিক্রিয়ার তাপমাত্রা 60 থেকে 70, তৈরি হচ্ছে স্যালিস্যালডিহাইড। আর এর পাশে আছে কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, তাপমাত্রা হচ্ছে 125 ডিগ্রি, প্রভাবক হচ্ছে আয়োডিন। তাহলে দেখো ফেনলের বিক্রিয়া কয়টা? উত্তর দুইটা, একটা হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া আর একটা হচ্ছে কোপ বিক্রিয়া। রাইমার টাইমেন বিক্রিয়ার তাপমাত্রা কত? 60 থেকে 70। আর কোপ বিক্রিয়ার তাপমাত্রা কত? 125। রাইমার টাইমেন বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে? স্যালিস্যালডিহাইড। রাইমার টাইমেন বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে? স্যালিস্যালডিহাইড। আর কোপ বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে? স্যালিসাইলিক অ্যাসিড। কেমন মনে রাখবা? কোবের ক স্যালিসাইলিক, লিক ক, তাই কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক। তাহলে কোপ বিক্রিয়া কি তৈরি হচ্ছে? স্যালিসাইলিক অ্যাসিড। রাইমার টাইমেন বিক্রিয়া তৈরি হচ্ছে তাহলে স্যালিস্যালডিহাইড। ঠিক আছে, কোপ বিক্রিয়ার তাপমাত্রা 60 থেকে 70, রাইমার টাইমেন 125। সবাই বলো, তাহলে কোপ বিক্রিয়ায় কি তৈরি হয়? কোপ বিক্রিয়ায় কি তৈরি হয়? অনেকে মেসেজ দিছে, অনেকে প্রান্ত, যে ভাইয়া হচ্ছে এরকম নেটওয়ার্কের প্রবলেম দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করতে পারছি তো কাটে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে সবাই আমাকে বলো, কোপ বিক্রিয়ায় কোনটা তৈরি হয়? সবাই বলে ফেলো একটু। ঠিক আছে, এখন এই তোরা একটা বাংলাদেশের সিনেমা দেখছিস? তাহলে কোপ বিক্রিয়ায় তৈরি হয় হচ্ছে গেল স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফেনল তৈরি দুইটা পদ্ধতি, একটা কিউমিন আর একটা ডাউ। ডাফে মানে ডাউ পদ্ধতিতে আয়রন 250। ঠিক আছে, এখানে H3PO4 3 আছে তাই 30 শেষ। আয়রন দিয়ে কত? 250। ঠিক আছে, ফেনলের আরেকটা কি অ্যাসিড? কার্বলিক অ্যাসিড। কি তাড়াতে লাগে? সাপ তাড়াতে লাগে। ওকে, ফাইন। এরপর দেখো, রাইমার টাইমেন বিক্রিয়া কি তৈরি হয়? স্যালিস্যালডিহাইড। আর কোপ বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, ফেনলের তাপমাত্রা কত বললাম? রাইমার টাইমেন বিক্রিয়ার তাপমাত্রা 60 থেকে 70 আর কোপ বিক্রিয়ার তাপমাত্রা 125। আশা করছি এই পর্যন্ত আমরা মোটামুটি মনে রাখতে পারবো। ঠিক আছে, সবাই আমাকে বলো, ময়েশ্চারাইজার হিসেবে কোনটা ইউজ করা হয় আর সাপ তাড়াতে কোনটা ইউজ করা হয়? ময়েশ্চারাইজার কোনটা আর সাপ তাড়াতে কোনটা? নাটক কম করো নেট। ঠিক আছে, ওকে। এরপর দেখো, তারপর আমরা পড়বো হচ্ছে ফেনলের শনাক্তকারী পরীক্ষা। দেখো, ফেনলের শনাক্তকারী পরীক্ষা আমরা মনে রাখবো। এই ভালো কথা, বাংলাদেশে একটা মুভি দেখছিলাম, বুঝছো? মুভির মধ্যে গানের মধ্যে নায়িকা নায়ককে বলে, হ্যাঁ, ওই ওই তোরে দেখলে আমার কলিজায় বাড়ে হার্টবিট। কলিজা, লিভার এনে বাড়ে হার্টবিট, मैं कुछ समझा नहीं। তাহলে লিভারে কি হার্টবিট বাড়ে বলো? তো বাংলাদেশি মুভিতে যারা বানায় তারা এরকম স্ক্রিপ্ট লিখে যে তোরে দেখলে আমার কলিজায় বাড়ে হার্টবিট। তো মনে রাখবা যে তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে সবসময় কলিজায় রাখবা। ভালোবাসার মানুষকে কই রাখবা? কলিজায় রাখবা। তো মনে রাখবা, বিএফ মানে মেয়েদের বয়ফ্রেন্ড থাকবে এখন থেকে লিভারে, ভালোবাসার মানুষ থাকবে কলিজায়। বিএফ লিভারে। তাহলে ফেনলের শনাক্তকারী পরীক্ষা তিনটা,
বলবা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা আর লিবারম্যান পরীক্ষা। তাহলে তিনটা নাম বললাম কি কি? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। আমি রিপিট করছি, ব্রোমিন দ্রবণ, ফেরিক ক্লোরাইড আর লিবারম্যান পরীক্ষা। এখানে তৈরি হয় 2,4,6 ট্রাইব্রোমোফেনল, 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হয়। এবার ফেরিক ক্লোরাইড পরীক্ষায় বাদামি কালারের পদক্ষেপ দেয়। কি কালারের পদক্ষেপ দেয়? বাদামি কালারের পদক্ষেপ দেয়। আর লিবারম্যান পরীক্ষায় মনে রাখবা জাতীয় পতাকা, প্রথমে সবুজ, তারপর লাল, আবার সবুজ বা নীল, আর কি যাই হোক, সবুজ লাল সবুজ, এভাবে মনে রাখবা। তাহলে একটা সিকোয়েন্সে আসবে, 3 ধাপে বিক্রিয়া দেয়, বুঝছো? সবুজ লাল সবুজ, ওকে ফাইন। এবার বললাম ফেরিক ক্লোরাইড কি কালারের পদক্ষেপ দিবে? বাদামি কালারের পদক্ষেপ দিবে। আর ফেনলের একটা সংক্রিয় পরীক্ষা বললাম, 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হবে ব্রোমিন দ্রবণ পরীক্ষায়, ঠিক আছে? তাহলে ফেনলের সংক্রিয় পরীক্ষা কয়টা? 3টা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। তোমাদের সবাইকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এই দুইটা ডেইলি পরীক্ষা আসবে, যে অ্যাক্রোলিন টেস্ট কার আর লিবারম্যান টেস্ট কার। না পারলে জীবনেও চান্স পাবা না। সবাই কমেন্ট সেকশনে বলে ফেলো অ্যাক্রোলিন টেস্ট কার আর লিবারম্যান টেস্ট কার। बहुत अच्छा डायलॉग है, ঠিক আছে, ওকে। সবাই আমাকে একটু বলে ফেলো, ওকে ঠিক আছে। তাহলে এরপর ফেরিক ক্লোরাইড পরীক্ষায় কি কালারের পদক্ষেপ পড়ে বললাম? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যে জিনিসগুলো পড়লাম দেখো, অ্যামিন পড়ছি, অ্যালকোহল ইথারের পার্থক্য পড়ছি, কার্বনিল যৌগ পড়ছি, গ্লিসারিন পড়ছি, ফেনল পড়ছি। এই জায়গাগুলা সুন্দর করে নোট করে দাগানো বই থেকে দেখে পড়ে ফেলবা। যারা নেটওয়ার্ক ইস্যুতে মাঝে মাঝে বাইরে গেছো আবার আসছো, তারা আরেকবার রিপিট দেখে ফেলবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তৃতীয় অংশ